প্রিয় ছাত্রছাত্রীরা, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 2 এর মডেল কোশ্চেন্স পেপার থেকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করে দেখিয়েছি। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোশ্চেন নাম্বার 31 থেকে 35 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে। তা আমি খুব সহজ সরলভাবে প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। তোমরা বিষয়টা ভালো করে বুঝবে, কনসেপ্টটা ক্লিয়ার করবে, কেননা এই কনসেপ্টটাই তোমাদের অন্যান্য প্রবলেম সলভ করতে সাহায্য করবে। অনেক প্রশ্ন আছে যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে নয়, অর্থাৎ ক্লাস 8-এর সিলেবাসের মধ্যে নয়, কিন্তু এই লেয়ার 2 এক্সামে আসবে। সুতরাং পুরো কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করবে। যেখানে বুঝতে পারবে না অবশ্যই আমাকে আবার কমেন্টে জানাবে, আমি আবার সেগুলোকে ক্লিয়ার করে দেবো। এসো আমি প্রবলেমগুলো সলভ করি। প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কি আছে দেখি আমরা। প্রথম প্রবলেমটা দেখো, বলছে যে জল বরফে পরিণত হলে আয়তন 10% বাড়ে। এটা তোমরা আগেও পড়েছো ভৌতবিজ্ঞানে, যে জল যখন জল জমে বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়। তাহলে এখানে কত পার্সেন্ট বাড়ছে বলেছে? 10% বাড়ছে। সমপরিমাণ বরফ আবার গলে জল হলে a% আয়তন কমছে। তাহলে বরফ থেকে আবার গলে কি হচ্ছে? জল হচ্ছে, হলে a% আয়তন কমে। তাহলে এর মান কত? এখন তাহলে আমাদের দেখতে হবে যে বরফ থেকে যখন জল হচ্ছে গলে, তখন কত পার্সেন্ট আয়তন কমছে। সেই যত পার্সেন্ট আয়তন কমবে সেটাই হচ্ছে এর মান। আচ্ছা, এবারে আমরা স্টেপ বাই স্টেপ প্রবলেমটা সলভ করি। দেখো, বলেছে জলটা বরফে পরিণত হচ্ছে, হলে আয়তন 10% বাড়ে। আমি মনে করে নিচ্ছি যে জলের আয়তন হচ্ছে 100 ঘন একক। যেহেতু আয়তন ঘন একক, তাহলে বরফের আয়তনটা কত হবে? বরফের আয়তন 10% বাড়ছে, অর্থাৎ 100-তে 10 বাড়ছে। তাহলে 100ই তো আমি ধরেছি জলের আয়তন। তাহলে জলের আয়তনটা যদি 100 ঘন একক হয়, তাহলে বরফটা হয়ে যাবে কত? 100 + 10, 110 ঘন একক। এবারে বলছে এই সমপরিমাণ বরফ, অর্থাৎ এই 110 ঘন একক বরফ, সেটা কি করছে? গলে জল হয়ে যাচ্ছে, হলে আয়তনটা কত কমবে? তাহলে এটা গলে জল হলে 100 ঘন একক জল হবে। তাহলে এখানে 110 থেকে 100-তে আসায় কমছে কত? 10 ঘন একক কমছে। ঠিক আছে, তাহলে 110 ঘন একক বরফ গলে জল হলে আয়তন কমে হচ্ছে কত? 10 ঘন একক। তাহলে 100 ঘন একক বরফ গলে জল হলে কত কমবে সেটা বার করি। 10/110 × 100, তাহলে এত ঘন একক কি হবে? কমবে। এটা এবারে ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও। 100/100/11, এটাকে পূর্ণ সংখ্যা ভাঙলে 9×1=11। তাহলে 9×1=11 ঘন একক আয়তন হয়ে যাবে কমে। তার মানে হচ্ছে কত পার্সেন্ট কমছে? 100-তে কমছে হচ্ছে 9×1=11, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি, 9×1=11% কমছে, যেটা কিনা a% ছিল, অর্থাৎ এর মানটা হচ্ছে 9×1=11%। ক্লিয়ার? যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এসো আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে ab + bc + ca = 0 হলে এইটার মানটা নির্ণয় করতে হবে। এখন দেখো, যেই মানটা নির্ণয় করব সেখানে দেখো একটা -bc আছে, -ca আছে, -ab আছে, যেটা কিনা এই যে রিলেশানটা আছে এখান থেকে আমরা বার করতে পারি। দেখো, প্রথমে আমার -bc আছে, এখান থেকে -bc করতে গেলে কি করব? +bcটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, -bc হয়ে যাবে। তাহলে এদিকে কে পড়ে থাকবে? এদিক পড়ে থাকবে ab, আর +ca = এই বিসিটা এদিকে আসলে হচ্ছে -bc। তাহলে -bc সমান আমি কি পেলাম? ab + ca। একইভাবে -ca, তাহলে এখান থেকে -ca-টা বার করব। -ca-টা বার করতে গেলে কি, এই ca-টাকে ওদিকে নিয়ে চলে যাব। তাহলে এদিকে পড়ে থাকবে কি? ab + bc। তাহলে ab + bc = -ca। আবার কি দরকার? -ab। তাহলে -ab মানে ab-টাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এদিকে পড়ে থাকবে কি? এদিকে পড়ে থাকবে bc + ca সমান হচ্ছে -ab। এবারে আমি দেখো এই যেগুলোতে এই -bc, -ca, -ab এদের মানটা বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিই, দিলে দেখো উপরে থাকছে আমার a² বাই নিচে হচ্ছে a² -bcর জায়গায় ab + ca।
তাহলে এ বি প্লাস সি এ প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এই দেখো এখানে দেখো মাইনাস সি এ, তাহলে মাইনাস সি এ সমান কি এ বি প্লাস বিসি, তাহলে এর জায়গা হচ্ছে কি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবারে দেখো মাইনাস এ বি সমান কী হবে, মাইনাস এ বি সমান বিসি প্লাস সি এ, তাহলে বিসি প্লাস সি এ ইকুয়াল টু দেখো উপরে এ স্কোয়ার, নিচে দেখো এই সব কটা থেকে এ কমন যাচ্ছে, কমন গেলে দেখো এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই নিচে দেখো সব কটা থেকে বি কমন যাবে, গেলে দেখো এখানে এ পাচ্ছি এ প্লাস এখানে বি স্কোয়ার থেকে একটা বি পাচ্ছি প্লাস এখানে বিটা চলে গেলে সি পাচ্ছি প্লাস উপরে দেখো সি স্কোয়ার বাই এখানে সি কমন নাও, নিলে দেখো হচ্ছে এখানে এ আছে এ প্লাস এখানে বি আছে বি পাচ্ছি আর এখান থেকে একটা সি পাচ্ছি, অর্থাৎ আমি এগুলো এইভাবে নিলাম এ প্লাস বি প্লাস সি এইভাবে সাজিয়ে কমন নিলাম। এবারে দেখো এই যে এ আছে এই এর সঙ্গে এ স্কোয়ার কাটলে এখানে একটা এ পাবো, বি দিয়ে বি স্কোয়ারকে কাটলে একটা বি পাবো, সি দিয়ে সি স্কোয়ারকে কাটলে একটা সি পাবো, তাহলে দেখো আমাদের নিচে শুধু এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি রয়েছে, তার মানে এদের লসাগু করলে এ প্লাস বি প্লাস সি পাবো আর উপরে কি এ প্লাস বি প্লাস সি পাবো, এ প্লাস বি প্লাস সি পাবো, তাহলে এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি কেটে যাবে, গেলে হচ্ছে 1 অ্যান্সার হবে। তাহলে আমাদের অ্যান্সার কত, অপশান ডি হচ্ছে 1। বোঝা গেল? যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট প্রবলেম দেখি কি আছে। নেক্সট প্রবলেম দেখো, বলছে একটি গ্রামের জনসংখ্যা 7,986, গত 3 বছর ধরে জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, তাহলে 3 বছর আগে গ্রামের জনসংখ্যা ছিল। এখন 3 বছর আগে গ্রামের জনসংখ্যাটা আমি মনে করে নিচ্ছি এক্স, এটাকে আমরা পি দিয়ে লিখি, ঠিক আছে, জনসংখ্যাটা হচ্ছে এক্স। এখন 3 বছর পরে যে জনসংখ্যাটা আসবে সেই জনসংখ্যাটার ফর্মুলা হচ্ছে কি পি, এটা কি বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার এন, যেখানে পিটা হচ্ছে কি ওই 3 বছর আগে যেটা ছিল, 3 বছর আগে হচ্ছে এক্স, 1 প্লাস কত পার্সেন্ট হারে বাড়ছে 10% হারে, তাহলে 10 বাই 100, এন মানে সময় কত বছর ধরে 3 বছর ধরে, তাহলে এনের মান হচ্ছে 3 ইকুয়াল টু এখন যেটা বেড়ে হয়েছে সেটা হচ্ছে এই ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে এখন বেড়ে যেটা হয়েছে, তাহলে এখন বেড়ে হয়েছে 7,986, তাহলে 7,986। এখান থেকে এক্স এর মানটা যদি বার করি তাহলে এটাই তো আমার 3 বছর আগের জনসংখ্যা, তাহলে এক্স এর মানটা এখান থেকে বার করতে হবে। এটাকে আমরা একটু সরল করব, এক্স ইন্টু দেখো 0 আর 0 কেটে দেবো, দিলে 10 ইন্টু 1 10 প্লাস 1 11, তাহলে 11/10 তার হোল কিউব ইকুয়াল টু 7,986 বা এক্স ইকুয়াল টু দেখো এখানে রয়েছে 7,986, এবার এটা দিয়ে ভাগ করতে হবে এদিকে, তাহলে ভাগ করলে এটা উল্টে যাবে, এটা 3 বার গুণ আছে, তাহলে 11/10 3 বার গুণ, তাহলে আমি উল্টে দিলে 10/11 ইন্টু 10/11 ইন্টু 10/11। এবার 11 দিয়ে এটাকে কাটাকাটি করো, 11 দিয়ে কাটাকাটি করলে দেখো কত আসছে 7 11 77, 77 হলে 2 অবশিষ্ট আছে, 2 আর 8 11 2 হচ্ছে 22, তাহলে 6 থাকছে, 6 আর 6 66, তাহলে হচ্ছে 6 11 66। আবার 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে হচ্ছে কি হবে 11 হচ্ছে এটা 6 11 66, তাহলে 66 হলে 6 আর 6 থাকছে, আবার হচ্ছে 6 11 66, আবার 11 দিয়ে কেটে দাও 6 11 66। এবার তাহলে কি থাকছে এখানে 10 10 10 অর্থাৎ 1000 পাচ্ছি, 1000 ইন্টু 6 মানে হচ্ছে কত 6000 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে অপশান সি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো সমহার হ্রাস বৃদ্ধি বলে একটা চ্যাপ্টার রয়েছে ক্লাস 10-এ, সেই চ্যাপ্টার থেকে এই অঙ্কটা দিয়েছে, ঠিক আছে। যদি জনসংখ্যা পি থেকে বাড়ে R% হারে
n বছরে, তাহলে এই পি জনসংখ্যাটা n বছর পরে r% হারে বেড়ে হবে p ইন্টু 1+r/100 হোল টু দ্য পাওয়ার n। আমাদের এই 3 বছর আগে ছিল x, এবারে হচ্ছে কি এটা r%টা হচ্ছে 10%, আর 3 বছর, তাহলে ফর্মুলাটা ফেলে দিলে আমাদের হচ্ছিল x ইন্টু 1+r/100, আর এর জায়গায় হচ্ছে 10%, আর হচ্ছে n এর জায়গায় 3। এই হচ্ছে যদি সমহারে বৃদ্ধি হয়, যদি হ্রাস হয় তাহলে এখানে মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা নেক্সট প্রবলেমটা বুঝি কি আছে। দেখো নেক্সট বলছি, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 156 ডিগ্রি। দেখো প্রতিটি অন্তঃকোণ আর বহিঃকোণ, এই অন্তঃকোণ আর বহিঃকোণ এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন আমাদের অন্তঃকোণে প্রতিটি অন্তঃকোণের মান 156 দিয়েছে, তাহলে বহিঃকোণের মান কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 156 ডিগ্রি। করলে কত আসছে, করলে দেখো 6 থেকে হচ্ছে 10, 4 হাতে 1, 5 6, 6 আর 2 8, অর্থাৎ 24 ডিগ্রি। 24 ডিগ্রি হলে বহুভুজের বাহু সংখ্যা কত, বাহু সংখ্যা হচ্ছে 360 বাই প্রতিটা বহিঃকোণের মান। তা প্রতিটা বহিঃকোণ এখানে কত আছে 24, তাহলে 24 দিয়ে একে ভাগ করে দিতে হবে। 24 দিয়ে দেখো এটাকে 12 দিয়ে কেটেছে, 12 দিয়ে 24, 3 12 36, 0 আর 2 হচ্ছে 15 দিয়ে 30, অর্থাৎ তাহলে কটা বাহু সংখ্যা হচ্ছে 15। তাহলে 15 অপশান হচ্ছে ডি আমাদের অ্যান্সার। এবারে আমাদের 35 নাম্বার প্রবলেমটা কি আছে সেটা দেখি। 35 নাম্বার যে প্রবলেমটা আছে সেটা কি বলছে দেখো, বলছে যে এবিসিডি সামান্তরিকের অন্তর্গত বিইডিসি চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল। এখন হচ্ছে আমাদের এ বি সি ডি এই সামান্তরিকটা রয়েছে, তার মধ্যে চিহ্নিত অঞ্চল হচ্ছে এইটা, এর ক্ষেত্রফলটা আমাদের কত হবে সেটা দেখতে হবে। তো এখন দেখো প্রথমে আমার সামান্তরিকের ক্ষেত্রফলটা দরকার, তার থেকে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাব। এবার সামান্তরিক মানে হচ্ছে কি এ বি সি ডি সামান্তরিক, এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কি করে পার করব না ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা কি আছে আমার এখানে, ভূমিটা হচ্ছে এডি। এখন এডিটাকে আমরা গুণ করব কি উচ্চতাটা দিয়ে, দেখো এটা তো 90 ডিগ্রি কোণ, তাহলে এটা নিশ্চয়ই বিইটা উচ্চতা, তাহলে এডি ইন্টু বিই। এখন এডিটা কত, দেখো এডিটা হচ্ছে বিসির সঙ্গে সমান, কেননা সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় সমান এবং সমান্তরাল হয়। তাহলে এখানে হচ্ছে কি এডিটা হয়ে যাচ্ছে 10 সেমি, অর্থাৎ তাহলে এডির জায়গায় 10 বসালাম। বিটা তো আমার দেওয়াই আছে হচ্ছে 8, তার মানে 8 10 80 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। তাহলে আমার সামান্তরিক এবিসিডি, এই সামান্তরিক এবিসিডির ক্ষেত্রফলটা আমার হয়ে গেল 80 বর্গ সেমি বা সেমি স্কোয়ার এসে গেল। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল দরকার, এই ত্রিভুজটা একটা কি সমকোণী ত্রিভুজ, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি আছে 90 ডিগ্রি চিহ্ন এটা, তাহলে এর ক্ষেত্রফলটা কি করে বার করব। তাহলে সমকোণী ত্রিভুজ যেটা আছে, সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ হচ্ছে কি না এ বি ই, তাহলে এর ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ইন্টু ভূমি হচ্ছে কি এখানে এই ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে বি, উচ্চতা বিই। তাহলে হাফ ইন্টু এর মানটা দরকার, এর মানটা কি করে বার করব, এ থেকে ডি পর্যন্ত অর্থাৎ এডিটার দৈর্ঘ্য কত 10 সেমি, আর ই থেকে ডি অর্থাৎ ইডির দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4, তাহলে 4টাই হয়ে যাচ্ছে এই, তাহলে এই জায়গায় হচ্ছে 4, আর বি কত, বিটা আমার দেওয়া আছে হচ্ছে 8। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত 2 2 4 8 2 16 সেমি স্কোয়ার হলো। তাহলে এই যে সামান্তরিক এবিসিডি তার থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ 80 থেকে 16 যদি বাদ দিয়ে দিই কত হবে 64 সেমি স্কোয়ার। তাহলে এই 64 সেমি স্কোয়ারটাই হয়ে যাচ্ছে কি আমাদের এই যে অংশটা, এই অংশটার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে অপশান নাম্বার বি 64 সেমি স্কোয়ার আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি 31 থেকে 32 পর্যন্ত যে প্রবলেমগুলোর সলিউশন দেখালাম সেগুলো সব বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু কমেন্টে জানিও, আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবে, এবং যদি চ্যানেলে প্রথমে আসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে। থ্যাংক ইউ।